নমস্কার। করোনার আবহে বাংলা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। করোনার আবহে বাংলায় আমরা প্রথম দিন থেকেই যে বিষয়টার উপর খুব জোর দিতে চেয়েছি, একটা তো যেমন রয়েছে মেডিকেল দিক, যে মানুষ কিভাবে সচেতন হবেন, মানুষ কিভাবে এই সংক্রমণ থেকে কিভাবে রক্ষা পাবেন, তার কতগুলো টিপস প্রতি মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরেছি। ডাক্তারবাবুরা বলেছেন, স্বাস্থ্যকর্মীরা বলেছেন। ত্রাণের একটা বিষয় রয়েছে। ত্রাণের বিষয়টা রয়েছে, এ দেশ এক জনবহুল দেশ, এদেশের বহু মানুষ তারা প্রান্তিক জায়গায় থাকেন, বহু মানুষ রয়েছেন অসংগঠিত ক্ষেত্রে তারা কাজ করেন, তাদের কাছে ত্রাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক। কিন্তু পোস্ট কোভিড এখন তো একদিকে হচ্ছে কাউন্টডাউন চলছে, কিভাবে প্রতিষেধক বেরিয়ে আসবে, সেই প্রতিষেধকের দিকে আমাদের নজর রয়েছে। গোটা বিশ্বের জিওপলিটিক্সটা এখন একটা এমন স্তরে গিয়ে পৌঁছেছে যেখানে চীন, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার সাথে রয়েছে ভারতবর্ষ, এক বৃহৎ বাজারের দেশ, বিগ বাজার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের যারা ব্যবসায়ী রয়েছেন, শিল্পোদ্যোগী রয়েছেন, যারা কাজ দেন, যারা মার্কেটে বিক্রি করেন বা চাহিদা তৈরি করেন, সমস্ত কিছুর মধ্যে তারা কি ভাবছেন, বিশেষ করে রাজ্যের প্রথম সারির যারা উদ্যোগী রয়েছেন তারা কি ভাবছেন, তাদের বক্তব্য আমরা পরপর আপনাদের কাছে এবার দেখাতে শুরু করব। আজকে এই পর্বে আমি প্রথমে যার সাথে কথা বলবো, যিনি বিশ্বনাথ ভট্টাচার্য, যিনি ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, দীর্ঘদিন ধরে তিনি প্রেসিডেন্ট রয়েছেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই যে চেম্বারটি সেটি প্রতিষ্ঠা করেছিলেন এবং একই বিল্ডিংয়ে যেখানে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি একসাথে অবস্থান করে। প্রচুর মেম্বার রয়েছেন যারা সরাসরি ইস্পাত থেকে শুরু করে, সিমেন্ট থেকে শুরু করে, কেমিক্যাল থেকে শুরু করে, রাবার থেকে শুরু করে এবং পরিষেবা ভিত্তিক শিল্পেও তারা রয়েছেন। তার বাসভবনে আমরা রয়েছি। বিশ্বনাথবাবু, আপনাকে আর প্লাস নিউজে করোনার আবহে বাংলায় স্বাগত জানাচ্ছি। প্রথম যে প্রশ্নটা হচ্ছে, এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে গোটা দেশ এবং এই রাজ্যে আপনারা যারা রয়েছেন তাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। প্রথম হচ্ছে যে এই পরিস্থিতিতে তারা লকডাউন, অনেকে হচ্ছে জরুরি ভিত্তিক যে শিল্প সেই শিল্পে নেই, কিন্তু তার বাইরে রয়েছেন, কিন্তু বহু মানুষ রয়েছেন অনেক কাজ হারাবার আশঙ্কা করছেন। প্রথমে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কি চাইছেন একটু যদি বলেন। যেমন আপনি বললেন, আমাদের ফেডারেশনটা মাল্টি প্রোডাক্ট অ্যাসোসিয়েশনস, মোস্টলি ম্যানুফ্যাকচারার্স। তো ডিফারেন্ট সেগমেন্টসের ম্যানুফ্যাকচারার্স রয়েছে, প্রত্যেকের ডিফারেন্ট সমস্যা আছে। এক একটা সেগমেন্টের, এক একটা সেক্টরের এক এক রকমের সমস্যা, বাট যেটা কমন সমস্যা সেটা হচ্ছে লিকুইডিটি, যেটা ফিনান্সিয়াল প্রবলেম। এখন সমস্যা যেটা হচ্ছে, যাদের কাছে এমএসএমই ইউনিটগুলো সাপ্লাই করেছিল মেটেরিয়াল, কাস্টমার্সরা, তাদের পেমেন্ট আসছে না। এবার পেমেন্ট না আসার ফলে কিন্তু এই যে এমএসএমই ইউনিটগুলো রয়েছে তাদের কিন্তু স্ট্যাটুটারি পেমেন্টগুলো করতে হচ্ছে। স্ট্যাটুটারি পেমেন্টের মধ্যে ধরুন তাদের যদি কোনো রেন্ট দিতে হয়, স্যালারি দিতে হয়, তাদের ব্যাংকের ইন্টারেস্ট, যা ফিক্সড এক্সপেন্ডিচার, এর মধ্যেও প্রত্যেকে যে ক্রেডিট ছিল, মানে সাপ্লায়ার ছিল তাদের এমএসএমইস, তাদের যে ক্রেডিট এনজয় করতো সেটাও এক্সস্ট হয়ে গেছে। এখন সেই ক্রেডিটাররা পয়সা চাইছে। তো এই দুটোর মাঝখানে একটা হচ্ছে কাস্টমারের কাছ থেকে পয়সা আসছে না, আর একটা হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে পেমেন্টের চাপ আসছে। এই জাঁতা কলের মাঝখানে এমএসএমইসরা পড়ে গেছে, এরা দিশেহারা, এরা বুঝতে পারছে না। প্রোডাকশন বন্ধ, এবং প্রোডাকশন খোলার জন্য আপনি যেমন বললেন কিছু এসেনশিয়াল কমোডিটিসকে ছাড় দেওয়া হয়েছে, সেখানে অনেকগুলো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, সে কীভাবে চালাবে, তার কনসিকুয়েন্সেস কী আছে। সেখানে যদি কাল কেউ কোভিড ডিটেক্টেড হয় কোনো এমপ্লয়ি, তার ফ্যাক্টরি সিল করে দেবে কিনা। তো একটা বিরাট একটা মানসিক যন্ত্রণার মধ্যে এখন স্মল মাইক্রো ইন্ডাস্ট্রিজরা পড়ে আছে। এটা গেল একটা বাস্তব বর্তমানে শর্ট টার্মে যে পরিস্থিতি, সেটা এখান থেকে উদ্ধার না পেতে যে করে হোক সরকারকেও এগিয়ে আসতে হবে। সরকার, আপনি যেমন বললেন, অনেকগুলো স্টিমুলাস প্যাকেজ নিয়ে এসছে, কিন্তু ধরুন ভারতবর্ষে যা জিডিপি ইনকাম এবং যা হচ্ছে, ভারতবর্ষে দেখা যাচ্ছে তার একটা 1% যারা শিল্প মানে রয়েছেন বিগ হাউস, তারা এটা এনজয় করেন। তাদের ক্ষেত্রে কি তাদের আরও বেশি এগিয়ে আসা উচিত? কারণ চাপটা তো বেশি, আপনারা তো এমপ্লয়মেন্ট জেনারেট করেন, বিশেষ করে মিডিয়াম এবং স্মল।
তাহলে তারা তো হচ্ছে টোটাল যে ভারতবর্ষের যে অর্থ তার তো 1%-এর হাতেই তো প্রায় 70% অর্থ গচ্ছিত হয়ে রয়েছে। তাদের উপর কি সরকারের আরও চাপ বাড়ানো উচিত বলে মনে করেন? সেটা হচ্ছে বড় কথা হচ্ছে যারা বিগ হাউস, যারা স্মল স্কেল কোম্পানিগুলো কি হয় লার্জ ইন্ডাস্ট্রিকে সাপ্লাই করে, এখন লার্জ স্কেল ইন্ডাস্ট্রির উপর প্রেশার দেওয়া উচিত গভর্নমেন্টের দিক থেকে যে তোমরা স্মল স্কেলের পেমেন্টগুলো আগে রিলিজ করো। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে কিছু কিছু কোম্পানি, লার্জ স্কেল কোম্পানি, তারা স্মল স্কেলকে লিখছে যে তুমি আমাকে ডিসকাউন্ট দাও, 2% 3% দাও, তাহলে তোমার পেমেন্ট আমি রিলিজ করব, এবং অলরেডি সেই বিলগুলো হয়তো ডিউ হয়ে গেছে। সো এটা একটা এমন একটা পরিস্থিতি আসছে যেখানে স্মল স্কেলস নিড সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, ফ্রম দ্য লার্জ স্কেল সেক্টরস। সেখানে হয়তো কিছু লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ তারা এই সুযোগটায় আরও কীভাবে স্কুইজ করা যায় এমএসএমইকে তার চেষ্টা হচ্ছে। সেটা এগেনস্টে আমরা যথার্থভাবে বলছি, সেন্টারও আমরা জানিয়েছি, স্টেটকেও আমরা জানিয়েছি, যেন ওরা লার্জ স্কেল ইন্ডাস্ট্রিগুলোকে ক্লিয়ার গাইডেন্স দিয়ে দেয় যে তারা এমএসএমই পেমেন্ট যেগুলো ডিউ হয়ে গেছে সেগুলো তো ইমিডিয়েট রিলিজ করতে হবে, যেগুলো তারা খুললেই চালু হবে তারা যেন একটা কুইক পেমেন্টের ব্যবস্থা করে, সেখানে যেন কোনো ডিলে পেমেন্ট না করে, পেমেন্টটা যারা যেন করতেই হবে। এটা এটা একটা মানে দিক যেখানে আপনি বলছেন, সরাসরি অভিযোগটা আপনি করছেন যে তারা কিন্তু এই সুযোগে মিডিয়াম স্মলের উপর অভিযোগ খুব চাপটা তৈরি করছে। এটা নিঃসন্দেহে খুব দুর্ভাগ্যজনক। এবং সরকারের দিক থেকে কি কোনো ইতিবাচক বার্তা কি আপনাদের কাছে এসে পৌঁছেছে যে কেন্দ্রীয় সরকার কোনো রকম হচ্ছে বেল আউট প্যাকেজ? ব্রিটেন কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নগুলো ক্রমশ এগিয়ে আসছে, কেন সেখানে ভেরি মাচ অ্যাফেক্টেড। তো ভারতবর্ষে সবচেয়ে লার্জেস্ট এমপ্লয়ার যেহেতু তারা কি এই ক্ষেত্রে কোনো রকম আপনাদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে? ফার্স্টে আমি বলছি এমএসএমই সেক্টরসের যেটা একটা বেল আউট প্যাকেজের মধ্যে রয়েছে যে প্রভিডেন্ট ফান্ডের এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ির যে কন্ট্রিবিউশনটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট পেমেন্ট করে, ভালো কথা। কিন্তু এখানে সমস্যা কতগুলো হচ্ছে, তোরা রাইডার দিয়েছে কি না, ম্যাক্সিমাম এমপ্লয়ি হতে হবে 100, আর একটা হচ্ছে স্যালারি হতে হবে বিলো 15,000 অ্যান্ড 90% অফ দ্য টোটাল স্যালারি শুড বি বিলো 15, যে লেবার বা যে এমপ্লয়ীদের ব্যাপারটা আসছে। ফার্স্ট হচ্ছে হোয়াই দে আর মেকিং ক্লাসিফিকেশনস ইন নাম্বার অফ এমপ্লয়িজ। এমএসএমই কিন্তু ক্লাসিফাইড হয় প্লান্ট অ্যান্ড মেশিনের ইনভেস্টমেন্টের ওপর, এবং স্মল স্কেলের মজাটাই বা বৈশিষ্ট্যই হলো এখানে লোক সংখ্যা, এমপ্লয়মেন্টের অপরচুনিটি অনেক বেশি, সেখানে 100 করে বেঁধে দেওয়া হচ্ছে কেন? আরেকটা হচ্ছে যদি অ্যাজ পার গভর্নমেন্টের যে নমিনক্লেচার রয়েছে ফর মিনিমাম ওয়েজ, সেখানে স্কিল ওয়ার্কারের স্যালারি মোর দ্যান 15,000 রুপিস, তার মানে কি স্কিল ওয়ার্কারদের পিএফ এর টাকাটা গভর্নমেন্ট দেবে না, এমপ্লয়িকে দিতে হবে? তো এইখানে একটা অ্যাম্বিগুইটি আছে। আমরা দিল্লিতে লিখেছি অলরেডি, স্টেট গভর্নমেন্টকেও আমরা জানিয়েছি, তারাও যেন এটা পারসিউ করে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে। কেন পিএফ যদি দিতে হয় তারা এমএসএমইসকে দিক, এই তার সঙ্গে এরকম রাইডার জুড়ে দিচ্ছে যাতে এমএসএমই পারছে না। আরেকটা সমস্যা হচ্ছে যখন পিএফ এর ওরা রিটার্ন জমা দিতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যেসব এমপ্লয়িরা আধারের সঙ্গে কেওয়াইসি লিঙ্ক করেনি তাদেরটা অ্যাকসেপ্ট করছে না, মানে তারা এই বেনিফিটটা পাচ্ছে না। তো তার ফলে সমস্যা কি হচ্ছে, ওই এমপ্লয়িগুলো তারা ওই 12% এমপ্লয়ারের টাকাটা মিস করছে। যদি এটা হয় তাহলে পিএফে তাদের এনরোলমেন্ট করে তাদের বছরের পর বছর টাকা নিল কি করে? যখন বছরের পর বছর পিএফ এর ওই এমপ্লয়ি টাকা নিয়ে থাকে, আজকে কেওয়াইসির সঙ্গে আধারের লিঙ্ক নেই বলে তাদের বঞ্চিত কেন করা হচ্ছে? সেটা দুর্ভাগ্যজনক, সেটাও আমরা সেন্টারকে জানিয়েছি, এইটাকে এক্ষুনি উইথড্র করে দেওয়া হোক। বেল আউট প্যাকেজের ক্ষেত্রে আর কিছু যদি সাজেশনস থাকে, এবং বিশেষভাবে হচ্ছে কেন্দ্রীয় সরকার যেখানে নিজে ডিএ ফ্রিজ করার কথা বলছে, তেলেঙ্গানা সরকার 25% তার সরকারি কর্মীদের স্যালারি কাট করছে, সেক্ষেত্রে যে স্যালারির যে প্রসঙ্গটা আসছে, মানে এটা কি আপনাদের উপর একটা বর্ধিত চাপ, যে চাপটাকে কি আপনারা দীর্ঘকালীন বহন করতে সক্ষম বলে মনে করেন? দেখুন, অলরেডি আমরা মার্চের স্যালারি সবাই দিয়েছে, এপ্রিলটা নিয়ে অনেকে বুঝতে পারছে না। এবং এখানে আরেকটা সমস্যা যেটা আমরাও চেষ্টা করেছি, আমরা লিখেছি, আমরা প্রত্যেকে ইএসআই পেমেন্ট করি, এবং যখন এরকম একটা মহামারীর মতো সিচুয়েশান হয়েছে তখন ইএসআই তাদের অ্যাটলিস্ট 75%, 75% যেটা ঘরে বসে থাকলে যে ওদের কম্পেনসেশনটা হয় সেই এমপ্লয়ীদের দেওয়া উচিত। মানে এত বছর ধরে আমরা পেমেন্ট করে এসেছি, এটা তো একটা মহামারীর আকার রয়েছে, সেই মহামারীতে যদি ইএসআই এগিয়ে না আসে, নিয়ে তারা দায়িত্বটা তার না নেয়, তাহলে এমএসএমইর পক্ষে খুব দুর্ভাগ্যজনক হয়ে যাবে। এটা একটা সমস্যা একটা হয়ে আছে, যেটা আমরা আশা করি সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং আমরা স্টেট গভর্নমেন্টকে অনুরোধ করেছি তারা যেন সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এই ব্যাপারে কথা বলে। আমরা শুনলাম ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট বিশ্বনাথ ভট্টাচার্য, নিজে একজন বিশিষ্ট উদ্যোগপতি এবং দীর্ঘদিনের প্রেসিডেন্ট, তিনি কি বলছেন।
যথেষ্ট সংকটের মধ্যে রয়েছেন, চাপে রয়েছেন, বিশেষ করে স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রিজের পক্ষে এখন এই মুহূর্তে দীর্ঘকালীনভাবে যখনই সরকার যদি এই রকম একটা পরিস্থিতিতে যদি সম্পূর্ণভাবে যাকে বলে একদম গা ঝাড়া দিয়ে উঠে এসে একদম যদি না দাঁড়ায়, তাহলে কিন্তু একটা দীর্ঘস্থায়ী একটা সংকটের মধ্যে গিয়ে কিন্তু দেশ দাঁড়াতে চলেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরও অনেকের বক্তব্য আমরা শুনবো এবং এই বিষয়টা নিয়ে কিন্তু যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় সরকার এই বিষয়ে একটা সুনির্দিষ্ট প্রকল্পকে সামনে না নিয়ে আসে, তাহলে কিন্তু দেশ জুড়ে একটা কিন্তু যেটাকে বলা যেতে পারে একটা অচলাবস্থা তৈরি হবে, একটা সাইকোলজিক্যাল ডিজাস্টারের দিকে এগোতে পারে দেশ, এরকমও কিন্তু আশঙ্কা করছেন অনেকে। রয়েছে করোনার আবহে বাংলায়, পরবর্তী আরও আপনাদের কাছে তুলে ধরব প্রতিবেদন। We make policy about, we should not give people cash, because if we give people cash, they will buy TVs. And in fact, they should buy food. And that particular idea is a judgment about how people not only actually live their life, but how they should live their life, about both. And in both cases, I think we are imposing our suppositions which are not necessarily true. So let's stick with that example for a moment. And full disclosure, Give Directly, the organization that I work with, does unconditional cash transfers. And Abhijit is one of the academic leaders of the impact evaluation of programs that we're doing. But stick with the cash example, because you've done a lot of research. In fact, you have a paper about the myth of people not working when you give them cash. So talk a little bit about that and how you've done that research and what you found. So with one particular randomized control trial that has been quite popular is popular meaning there's been lots of examples of it. Is this of some version of we give people some cash without working, so increase their income. What does that do to various things they do, including their labor supply? Do they stop working? Basically, if you get welfare, do you get lazy? And I think the basic fact that comes out of these is that there is no evidence, and I say this without any caveats, no evidence that people become lazy when you give them cash. They sometimes change what they do. They may very well stop doing something that's extraordinarily painful or boring and do something else with it. This gives them options. They often invest the cash in exploring opportunities but there is no evidence that if you take the total leisure that they enjoy, that goes up. In fact, I've just been working on a study in Ghana where we show clearly that any intervention of this class basically reduces people's leisure. They spend less time, going to church or chatting with other people, and more time working. So whether that's a good thing or a bad thing is a separate question. I don't have a strong view on the fact that going to church is worse than working. But whatever it is they're doing, they're doing less of it and working more, if anything. সরকার মধ্যমবর্গীয় এবং ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের জন্য যে ওয়ার্কিং ক্যাপিটাল এই মুহূর্তে অনেকটা এগিয়ে আসার কথা ভাবছেন, এরকম একটা কিন্তু খবর আমাদের কাছে রয়েছেন। নীতিন গাডকারি তিনি একটা বেল আউট প্যাকেজ ঘোষণা করছেন, কিন্তু যারা হচ্ছে ইন অ্যাডভান্স যারা হচ্ছে উদ্যোগী তাদের ক্ষেত্রে, অর্থাৎ মধ্যম এসএমই সেক্টরের মধ্যে যাদের প্রোফাইল খুব ভালো, সেই প্রোফাইলটা কিন্তু তাদের ক্ষেত্রে বিবেচনায় অগ্রাধিকার পাচ্ছে। কিন্তু যাদের প্রোফাইল একটু দুর্বল, কিন্তু তারা অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করেন বা হচ্ছে আগামী দিনে একটু এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে বেরিয়ে যেতে চাইছেন, তাদের জন্য কি সরকার কিছু ভাবছেন বা ভাবা উচিত কিনা, এই সমস্ত বিষয়গুলো নিঃসন্দেহে আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আরও একজন অগ্রগণ্য শিল্পোদ্যোগীর এবং ব্যবসায়ীর কথা শুনবো এই মুহূর্তে লকডাউন পরিস্থিতিতে তিনি কি ভাবছেন। তবে বিরতির পর শুনবো।